পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে যে ইউরেনিয়াম ভরার কাজ চলছে, সেটা দিয়ে কি বাংলাদেশ পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারবে? চারপাশের দেশগুলো যখন সামরিক শক্তিতে পাল্লা দিচ্ছে, তখন আমাদের হাতে এমন অস্ত্র থাকলে ভারত বা মিয়ানমার কি আর আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত? অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে বাংলাদেশ যখন বিশ্বের ৩৩তম দেশ হিসাবে পারমাণবিক শক্তির অভিজাত ক্লাবে পা রেখেছে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি দিয়েছি আসলেই নিউক্লিয়ার হাতিয়ার বানানো সম্ভব, নাকি সেটা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি জটিল? পাবনার ঈশ্বরদীতে তৈরি হওয়া এই বিশাল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে ফুয়েল লোডিং বা জ্বালানি ভরার কাজ। এই পারমাণবিক চুল্লি চালানোর মূল জ্বালানি হলো ইউরেনিয়াম। শুনলে অবাক হবেন, মাত্র কয়েক গ্রাম ওজনের একটা ছোট ইউরেনিয়াম পেলেট পুড়িয়ে যে পরিমাণ শক্তি পাওয়া যায়, ঠিক সেই পরিমাণ শক্তি পেতে আপনার প্রায় 400 কেজি কয়লা বা 350 লিটারের বেশি ডিজেল পোড়াতে হবে। রাশিয়ার সহায়তায় অত্যন্ত সতর্কতার সাথে 163টি ইউরেনিয়ামের বান্ডিল চুল্লির ভেতর বসানো হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হতে মাস দেড়েক সময় লাগবে। এরপর শুরু হবে নিউক্লিয়ার ফিশন নামের এক বৈজ্ঞানিক প্রক্রিয়া। ইউরেনিয়ামের পরমাণু ভেঙে তৈরি হবে প্রচণ্ড তাপ, সেই তাপে পানি ফুটে বাষ্প হবে, আর সেই বাষ্পের ধাক্কায় ঘুরবে টারবাইন। এভাবেই তৈরি হবে আমাদের কাঙ্ক্ষিত বিদ্যুৎ। সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময় পরীক্ষামূলকভাবে কিছু বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে প্রথম ইউনিট থেকে পুরো 1200 মেগাওয়াট পেতে আমাদের এই বছরের শেষ বা আগামী বছরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরো নতুন পেপসোডেন্ট অ্যাডভান্সড সল্ট, লবণের অনন্য ফর্মুলা ও প্রাকৃতিক উপাদানে তৈরি, যা প্লাক দূর করে ও মরিকে রাখে সুরক্ষিত। প্রকল্প শেষ হলে দুটি ইউনিট মিলিয়ে আমরা পাবো মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ। এর সবচেয়ে বড় সুবিধা হলো গ্যাস বা কয়লা ফুরিয়ে যাওয়ার কোনো ভয় এখানে নেই। একবার জ্বালানি ভরলে টানা 1.5 বছর দিন রাত নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া যাবে। এই প্রকল্পের বীজ বোনা হয়েছিল 1961 সালে। এরপর স্বাধীনতার পর এর পুনরুজ্জীবন ঘটে। 1995 সালের জাতীয় জ্বালানি নীতিতে এটিকে ভবিষ্যতের বিকল্প শক্তি হিসাবে যুক্ত করা হয়। আর সবশেষ 2011 সাল থেকে রাশিয়ার সাথে চুক্তির মাধ্যমে এর বাস্তব রূপ দেওয়া শুরু হয়। এটি দেশের ইতিহাসের অন্যতম বড় আর ব্যয়বহুল একটা প্রকল্প। শুরুতে এর খরচ ধরা হয়েছিল প্রায় $12 বিলিয়ন ওপর, যার 90% রাশিয়া থেকে ঋণ হিসাবে নেওয়া। এই টাকা আমাদের 28 বছর ধরে একটু একটু করে শোধ করতে হবে। এর মধ্যে আবার করোনা মহামারী আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মালামাল সরবরাহে ব্যাঘাত ঘটায় কাজ পিছিয়েছে কয়েক বছর। ঠিকাদারি প্রতিষ্ঠান বাড়তি টাকা না চাইলেও ডলারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় টাকার অঙ্কে আমাদের খরচ এক ধাক্কায় প্রায় 26,000 কোটি টাকা বেড়ে গেছে। শুধু কি তাই, এই প্রকল্প নিয়ে দুর্নীতির যেসব খবর বাতাসে উড়েছে তা শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। বালিশ কেনা থেকে শুরু করে পর্দা কিংবা খাট কেনা, সব জায়গায় অস্বাভাবিক দাম দেখানোর খবর আমরা সবাই শুনেছি। এমনকি এমন কথাও শোনা যায় যে রাশিয়া থেকে আসা ফান্ডের প্রায় $5 বিলিয়ন নাকি লোপাট হয়ে গেছে। এসব হিসেব মেলালে এই প্রকল্পের প্রতি ইউনিটের বিদ্যুতের দাম কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন থেকেই যায়। অনেকেই বলেন, এত টাকা খরচ করে এত ঝুঁকি নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর কি দরকার ছিল? আমরা তো চাইলে সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ বা জলবিদ্যুতের মতো নিরাপদ বিকল্পের দিকে যেতে পারতাম। বিকল্প নবায়নযোগ্য শক্তির কথাটা শুনতে খুব ভালো লাগলো। বাস্তব চিত্রটা একটু ভিন্ন। আমাদের দেশের পুরোটাই প্রায় সমতল। খরস্রোতা পাহাড়ি নদী না থাকায় জলবিদ্যুৎ তৈরির সুযোগ আমাদের নেই বললেই চলে। কাপ্তাইয়ের পর নতুন করে কিছু করা সম্ভব হয়নি। বাতাস কাজে লাগিয়ে টারবাইন ঘোরাতে যে প্রবল আর একটানা হাওয়া বাতাস দরকার, সেটাও আমাদের উপকূলীয় অঞ্চলে সারা বছর পাওয়া যায় না। আর সৌর বিদ্যুতের কথা যদি ধরি, এত বিশাল পরিমাণ বিদ্যুৎ পেতে গেলে কয়েকশো একর কৃষি জমি সোলার প্যানেল দিয়ে ঢেকে ফেলতে হবে, যা আমাদের মতো ঘন বসতিপূর্ণ দেশে একদমই অবাস্তব। তাই বাধ্য হয়েই আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আশায় এই পারমাণবিক শক্তির দিকে ঝুঁকতে হয়েছে। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় সেই প্রশ্নে, এই যে এত টাকা খরচ করে ইউরেনিয়াম আনা হলো, এটা দিয়ে কি আমরা পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারবো? বিষয়টা বুঝতে হলে ইউরেনিয়ামের ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে হবে। প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় তাতে মূলত দুটি রূপ বা আইসোটোপ থাকে, U-238 এবং U-235। এর মধ্যে বিদ্যুৎ তৈরি বা বোমা বানানোর আসল উপাদান হলো U-235, কিন্তু প্রকৃতিতে এর পরিমাণ 1%-ও কম। বিদ্যুৎ তৈরির জন্য ইউরেনিয়ামকে বিশেষ যন্ত্রের মাধ্যমে ঘুরিয়ে অন্তত 3 থেকে 5% পর্যন্ত ঘন বা সমৃদ্ধ করতে হয়। বিজ্ঞানের ভাষায় একে বলে এনরিচমেন্ট। রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের জন্য ঠিক এই মাত্রার ইউরেনিয়ামই ব্যবহার করা হচ্ছে।
কিন্তু আপনি যদি একটা পারমাণবিক অস্ত্র বানাতে চান তবে আপনাকে এই ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে 90% ওপরে নিয়ে যেতে হবে। এই কাজটা করার জন্য যে ধরনের অত্যাধুনিক সেন্ট্রিফিউজ প্রযুক্তি বা চরম গোপনীয় অস্ত্র বানানোর গবেষণাগার প্রয়োজন তার কানাকড়িও রূপপুরের চুল্লিতে নেই। রূপপুরের এই 3rd জেনারেশন প্লাস প্রযুক্তির চুল্লি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র ধীর গতিতে দীর্ঘ সময় ধরে তাপ তৈরির জন্য, 1 সেকেন্ডের ভগ্নাংশে ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটানোর জন্য নয়। ধরে নিলাম আমরা কোনোভাবে প্রচুর টাকা জোগাড় করে গোপনে এই প্রযুক্তি আনার চেষ্টা করলাম, কিন্তু ভূ রাজনীতির মাঠে এটা কে মেনে নেবে? একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে গেলে পরাশক্তিদের সাহায্য লাগে। আমাদের এই প্রযুক্তি কে দেবে? পাকিস্তান তাদের নিজেদের প্রযুক্তি চিরশত্রু ভারতের হাতে চলে যাওয়ার ভয় কখনোই আমাদের সাথে শেয়ার করবে না, কারণ আমাদের দেশের রাজনৈতিক পট পরিবর্তন কখন কোন দিকে যায় তার কোনো নিশ্চয়তা নেই। আর আমেরিকা বা চীনের কথা তো বাদই দিলাম, সবচেয়ে বড় বাধা আসবে আমাদের 3 দিক ঘিরে থাকা ভারতের কাছ থেকে। বাংলাদেশের হাতে পারমাণবিক অস্ত্র চলে এলে এই অঞ্চলে ভারতের যে আধিপত্য চলে সেটা চিরতরে শেষ হয়ে যাবে। তাই তারা যে কোনো মূল্যে আমাদের এই ধরনের কোনো উদ্যোগ অঙ্কুরে বিনাশ করার চেষ্টা করবে। স্যাটেলাইটের এই যুগে এত বিশাল একটা কর্মযোগ্য গোপনে করা কোনোভাবেই সম্ভব নয়। এর বাইরেও আছে আন্তর্জাতিক আইনের কড়া চোখ রাঙানি। রূপপুর প্রকল্প আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর কঠোর নজরদারিতে চলছে। এখান থেকে 1 গ্রাম ইউরেনিয়ামও এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। চুল্লিতে পোড়ানোর পর যে চরম তেজস্ক্রিয় বর্জ্য বা স্প্যান্ট ফুয়েল তৈরি হবে, চুক্তির শর্তানুযায়ী সেটাও রাশিয়া তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নিজেদের দেশে ফেরত নিয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT স্বাক্ষর করা একটি দেশ। আমরা আন্তর্জাতিক বিশ্বকে কথা দিয়েছি যে আমরা কখনো এই হাতিয়ার বানাবো না। এখন যদি আমরা এই চুক্তি ভেঙে ফেলি তাহলে মুহূর্তের মধ্যেই পুরো বিশ্ব আমাদের ওপর কঠিন সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপিয়ে দেবে। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তৈরি পোশাক রপ্তানি আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। পশ্চিমা বিশ্ব যদি আমাদের কাছ থেকে পোশাক কেনা বন্ধ করে দেয় তাহলে 1 মাসের মধ্যেই দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইরান বা নর্থ কোরিয়ার মতো দেশের অর্থনীতি স্যাংশনের কারণে কতটা ভুগছে সেটা আমরা সবাই জানি। বাংলাদেশের মতো দেশের পক্ষে এই অর্থনৈতিক ধাক্কা সামলানো একেবারেই অসম্ভব। অস্ত্র বানিয়ে নিরাপত্তা পাওয়ার আগেই দেশ জুড়ে চরম দুর্ভিক্ষ দেখা দেবে। একটা পারমাণবিক অস্ত্র তৈরি করা কোনো জাদুর কাঠির বিষয় নয়। পাকিস্তানের মতো দেশেরও এই জিনিস বানাতে প্রায় 24 বছর সময় লেগেছিল। আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর আন্তর্জাতিক বাধ্যবাধকতার হিসেব মেলালে এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে পারমাণবিক অস্ত্র বানানোর চিন্তা আমাদের জন্য আপাতত একটা অবাস্তব ফ্যান্টাসি ছাড়া কিছুই নয়। আধুনিক যুগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি দরকার শক্তিশালী অর্থনীতি। সামরিক দিক থেকে এগোতে চাইলে এখনকার যুগের নতুন হাতিয়ার যেমন সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আধুনিক ড্রোন প্রযুক্তি আর অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমের দিকে মনোযোগ দেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হয়তো আগামী 60 থেকে 90 বছর আমাদের লোডশেডিংয়ের কষ্ট অনেকটা কমিয়ে দেবে, কিন্তু এই বিশাল খরচের ধাক্কা আমাদের দৈনন্দিন বিদ্যুৎ বিলে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। এতক্ষণ তো অনেক হিসেব নিকেশ শুনলেন, এবার আপনাদের কি মনে হয় বিপুল অঙ্কের ঋণের টাকায় তৈরি হওয়া এই রূপপুর প্রকল্প কি সত্যিই আমাদের সুবিধা বয়ে আনবে, নাকি ভবিষ্যতের জন্য একটা বিশাল আর্থিক বোঝার কারণ হবে? আর সামরিক শক্তি বাড়াতে পারমাণবিক অস্ত্রের অলীক স্বপ্নের পেছনে না ছুটে আধুনিক প্রযুক্তির দিকেই কি বেশি জোর দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।